ঘড়িতে বাজে ৮টা কিংবা খুব জোর হলে ৮টা ৩০ মিনিট। আসলে ঘড়িটা দেখে আমি কিন্তু ব্লগটা শুরু করিনি, মানে আর আমি ভাবিও নি যে হঠাৎ করে এই সময় ব্লগ শুরু করব, বাট শুরু করলাম। এখন এসেছে হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে বদলানোর জন্য। এই নতুন কোয়ার্টারে আসার পর প্রায় ২-৩ দিন আমি গ্যাপ দিয়েছি, কোনো ভিডিও শ্যুট করিনি। ২-৩ দিন পরেই আমি ব্লগ শুরু করছি। মানে ভেবেছিলাম কাল সকাল থেকে ভিডিওটা আবার ঘুরে শুরু করব, কিন্তু না, রাত্রেবেলায় শুরু করছি। আর বিছানার চাদরটা ভেবেছিলাম কালকে চেঞ্জ করব সকালবেলা উঠে, কিন্তু আজকেই চেঞ্জ করতে হচ্ছে, কারণ ঈশানীর শরীরটা হঠাৎ করেই দেখছি সন্ধ্যে থেকে খারাপ। তো যার কারণেই হচ্ছে গিয়ে এখন চেঞ্জ করতে বসেছি। বাই দ্য ওয়ে, আমি এখন বিছানাটা চেঞ্জ করি তার আগে বলো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা করেই আমি কণিকা একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। কয়েকদিন কন্টিনিউ ভ্লগ দেওয়া হচ্ছে না, আশা করছি এই ভ্লগটা দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। যদিও বা মানে ভ্লগটা যখন এডিট করছি আমার মনের মধ্যে মানে অনেক খারাপ লাগা রয়েছে, সেগুলো পুরো ভ্লগটা দেখতে থাকো, জানতে পারবে। মানে নতুন কোয়ার্টারে এসেছিলাম যখন, যেমন আমি অনেকটা খুশি ছিলাম ২-৩ দিন ধরে, তেমনি আজকে মানে বলতে পারো অনেকটাই খারাপ রয়েছি। তো সেটা কি ব্যাপার কি সবটা জানতে পারবে। আর হ্যাঁ, তারিখটা ছিল ৫ তারিখ। আমি এই যে ব্লগটা আজকে মানে শ্যুট করছি আর কি, এখন হচ্ছে ঘড়িতে বাজে ঘড়িতে মানে ৮টা থেকে ৮:৩০ মতো এরকম হবে। আর ৫ তারিখ ব্লগটা করছি। ৫ তারিখ কিন্তু ঈশানীর জন্মদিন ছিল, তোমরা সবাই জানো। সকালবেলা একটুখানি পুজো টুজো দিয়ে এসেছি মন্দিরে গিয়ে, আর বেশি কিছু করিনি। কেন করিনি, কী ব্যাপার সেটাও জানতে পারবে। তো তারপরে সন্ধ্যে থেকে হঠাৎ ঈশানীর শরীরটা খারাপ, তো জন্মদিনের দিন মেয়েটার শরীর খারাপ, একটু খারাপ লাগছে আর কি। আর মায়েরা কীরকম, বাচ্চাদের যদি কিছু হয়, বিশেষ করে যেই বাচ্চার কখনো সেরকম কিছু হয় না, হঠাৎ করে কিছু হলে একটু খারাপ লাগে, তো বুঝতেই তো পারছো। তো সেরকম আর কি, প্রচণ্ড মন খারাপ। তো ঈশানী যেহেতু বমি করে দিয়েছে, তাই ওকে বললাম যে মামাম তুমি একটু মানে ফোন দেখো, আমি বিছানার চাদরটা বদলে দিই, কারণ ও না হলে আমাকে কাজ করতেই দেবে না। এমনিতেই শরীর ভালো না, তো তাই ঘ্যান ঘ্যান করছে, শুধু মা 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 এরকম করছে। পাশে যে ওকে একটু চেয়ারে বসাবো, বসতেও চাচ্ছে না। তো যার কারণে ওকে বললাম তাহলে তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আমি এলিফ্যান্ট, মানে ওই কার্টুন যেগুলো হয় আর কি, এলিফ্যান্ট টাইগার এই টাইপের, তো সেইগুলোই ও দেখে বেশি, তো সেটাই চালিয়ে দিয়েছি। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি হচ্ছে বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নিলাম। আর সত্যি কথা বলতে এই ভ্লগটা যখন করছি তখন তবুও মোটামুটি ঈশানীর শরীরটা তো সবে সবে খারাপ হওয়া শুরু করেছিল, কিন্তু তারপরে ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়, সেগুলো সবই তোমরা জানতে পারবে। তো এই যে দেখো বিছানার চাদরটা আমি হচ্ছে চেঞ্জ করে নিয়েছি। তারপরে ঈশানীকে মানে অনেক চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না। আর সন্ধ্যা থেকে শরীরটা খারাপ ছিল বলেই ওকে আমি ওষুধ খাইয়েছিলাম আর কি। ওষুধ খাওয়াতে গিয়েই ও বমিটা মানে করে ফেলে হঠাৎ করে, কারণ কোনো বাচ্চাই ওষুধ খেতে পছন্দ করে না বা ওষুধ খেতে চায় না, তোমরা তো তা জানোই। সেরকমটাই হয়েছিল। তো তারপরেই যে দেখো ওকে মানে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিছুই খেতে পাচ্ছে না, শুধু ব্রেস্ট মিল্কটা একটুখানিও মানে খাচ্ছে। তো ও এখনও মানে ব্রেস্ট মিল্ক কম খায় আর কি, ফিড করে ও। তো যাই হোক, সেটাই একটু দিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো এখন মানে প্রচণ্ড ছটফট করছিল, তো তার জন্য আমি ভাবলাম একটু মাথাটা হালকা হাতে যদি মাসাজ করে দিই ওর হয়তো ভালো লাগবে। তো একদমই হালকা হাতে করছি, কারণ ওদের এখনও নার্ভ অনেকটাই নরম থাকে, তো ওদের মাথা টেপার তো কোনো প্রয়োজনই পড়ে না, তবু আমি হালকা হাত দিয়ে একটুখানি এরকম করে দিচ্ছিলাম যাতে একটু আরাম পায়। ওকেও তারপর জিজ্ঞাসা করছিলাম মামা ভালো লাগছে, ও বললো যে মা ভালো লাগছে, মানে এরকমই আর কি, যতটাও কথা বলতে পারে। আর ভীষণই মনটা খারাপ লাগছিল, সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে ওর শরীরটা রাতের মধ্যে এত খারাপ হয়ে যাবে। এই যে সিচুয়েশানটা দেখছো এখন, কিন্তু শরীর প্রচণ্ড পরিমাণে মানে খারাপ হতে শুরু করেছে। সন্ধ্যেবেলা তবুও একটু ঠিক ছিল, এখন ওর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো আমি মানে তোমাদের দাদা ভাইয়েরও ওইদিকে ডিউটি, কোয়ার্টারে মানে একা থাকারও যে একটা, এই সময়টা বুঝতে পারছি যে একা থাকার কষ্টটা ঠিক কতটা। কি বলতো, তোমার দাদাভাই ডিউটি, ও চাইলেও আসতে পারবে না বলা ভুল, বললে হয়তো আসতে পারবে, বাট ওকে ডেকেও বা কী করবো, তাই না? ডিউটি করছে করুক, আমি এরকমটাই ভাবছি, ও ডিউটি করছে করুক, কারণ ওকে ডেকেও তো লাভ নেই। এখন ডাক্তারের কাছে আর কোথায় যাবো, আর বাড়িতে থাকলেও তো এরকমই সিচুয়েশানই হতো, সেই মানে কি আর করার। তো সেটাই করছিলাম। তো তারপরে হচ্ছে দেখো কোনো রকমে ঘুমিয়ে পড়েছিল। তো পাগুলো আমি হালকা হালকা করে, মানে যখন ওর মাথাটা ওরকম করেছি না, ও ঘুমিয়ে পড়েছিল, দ্বিতীয় ওর পাগুলো আমি হালকা হাতে ওরকম করে একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে ওর আরাম লাগে। বাট সমস্যা সেটাই, মানে ও কিন্তু সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি, এতটাই ওর শরীরটা খারাপ ছিল, সারা রাত ঘুমোতে দেয়নি। আমি রাত্রেবেলা একবার করে ওকে পিঠে নিয়ে এদিক ওদিক ঘুরছি, বসে রয়েছি, মানে ও প্রচণ্ড অস্বস্তির মধ্যে ছিল আর কি। তো তারপরে এই যে দেখো এখন মানে ঘড়িতে কটা বাজে দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। এই রকম করেই আমার সারা রাত কেটেছে। এবার সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি সবটা, তাই হচ্ছে একটু যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছি। তো এই যে দেখো
ঘড়িতে আমি হচ্ছে টাইমটা দেখাচ্ছি, প্রথমে সামনে থেকে দেখাচ্ছিলাম, এই দেখো এখন বাজে 2:08। আমি যেহেতু বলেছিলাম আমি 5 তারিখ ব্লগটা শুরু করেছি, এখন কিন্তু হচ্ছে গিয়ে 6 তারিখ হয়ে গেছে। জানি গুড গার্ল, স্ট্রং গার্ল, স্ট্রং গার্ল, গুড গার্ল। আমি এক্ষুনি ওষুধ খেলো, ওষুধ খেয়েছো? আচ্ছা ঠিক হয়ে যাবে, বললো কিচ্ছু হবে না। হ্যাঁ রাত্রেবেলা যখন ওর প্রচণ্ড জ্বর আসে তো তখন ওকে আমি জ্বর ওষুধটা খাইয়েছিলাম, আর তখনই এই ক্লিপটা একটুখানি নিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন, মানে আজকে হচ্ছে একটুখানি বাজার করতে মানে শপিং মলে গেছিলাম, কারণ হচ্ছে গিয়ে এখন ঈশানীর শরীরটা মোটামুটি একটু ঠিক আছে, তবে খুব একটা ও একদমই ভালো নেই। তবুও ও মানে নতুন বিস্কিটের প্যাকেটটা দেখে খুশি হয়েছিল। যাই হোক শপিং মলে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ জামা, মানে এই জামাগুলো হচ্ছে আমাদের জন্য না, এনেছি হচ্ছে ওই যে দিদিরা রয়েছে আর কি। এখানে আসার পর যে প্রিয়াঙ্কা দিদির সঙ্গে আমি সবসময় ঘুরতাম, ওরা আসলে চলে যাচ্ছে আজকে কোয়ার্টার ছেড়ে। ভীষণই মনটা খারাপ, বিশ্বাস করো এত মন খারাপ আমি বলে বোঝাতে পারবো না। কারণ ওই দিদির সঙ্গেই আমি সব থেকে বেশি মিশেছি, ঘুরেছি, এত ভালো ছিল। তো চলে যাচ্ছে আর কি। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ জামা ওর মানে দিদিভাইয়ের 2 ছেলের জন্য, এটা দিদিভাইয়ের জন্য, এরকম দুটো নেওয়া হয়েছে, আমারও একটা নিয়েছি। তো দিদিভাইয়ের ছেলের জন্য আর হচ্ছে দাদা ভাইয়ের জন্য, দিদিভাইয়ের হচ্ছে কি দিদির মেয়ে এসছে তার জন্য, সবার জন্য হচ্ছে জামা নিয়েছি। তো সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমাকে দেখছো আমি কিন্তু আজকে ঠিক এইভাবেই শপিং মলে চলে গেছিলাম। সত্যি কথা বলতে একদম মুড ছিল না যে রেডি হব, সুন্দর করে রেডি হয়ে তারপরে যাব। তো ওই রকমই আর কি চলে গেছি। ঈশানীর জন্য এই নরম নরম রুমালগুলো এনেছি, কারণ হচ্ছে ওই রুমালগুলো, আর ওই যে জামাটা দেখালাম ওটা তোমাদের দাদা ভাইয়ের, আর মানে পর্দাও এনেছি। যে ওই যে রুমালটা দেখালাম না, ঈশানীর হচ্ছে প্রচণ্ড সর্দি শুরু হয়েছে আর কি, তো ওই নরম রুমালটা হলে ভালো হয়, তো সেই জন্যই আর কি। শপিং মলে তো জানোই একটা একটা ওঠায় আর কোনো রকমে দিয়ে দেয়, তো সেইভাবেই মুড়ে মুড়ে নিয়ে চলে এসেছি আর কি। এবার ভাঁজ করে সবাইকে দেবো। আর সত্যি কথা বলতে সবাই ড্রেসগুলো পরেছিল, সবার ভীষণ পছন্দ হয়েছে, মানে বললো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এবার দেখো কেউ তো কখনো খারাপ বলে না, সত্যি কথা বলতে উপহারের জিনিস কিন্তু সবসময় ভালোই হয় আমার মন বলে। এই যে দেখো সবার জন্য হচ্ছে কি জামা এনেছিলাম আর কি। তো তারপরে হচ্ছে দিদিভাইকে বললাম যে তোমার 2 ছেলেকে পাঠিয়ে দাও, ওদেরকে জামা পরাবো। আর সত্যি কথা বলতে রাত্রেবেলা হচ্ছে দিদিভাইদের জন্য আমরা খাওয়া দাওয়ারও আয়োজন করেছি, যে খাইয়ে তারপরে হচ্ছে ছাড়বো, কারণ দিদিভাইদের সমস্ত জিনিস সকাল সকাল চলে গেছে, যেরকম যায় আর কি, বাড়ির উদ্দেশ্যে চলে গেছে, ট্রাক এসেছিল। তো ওদের কাছে যেহেতু কোনো বাসনপত্র নেই, তাই হচ্ছে গিয়ে রাত্রেবেলা বললাম যে তোমরা এখানেই ডিনার করে তারপরে বেরিয়ে যাও। আর সত্যি কথা বলতে ভীষণই আমার মনটা খারাপ লাগছে, এত ভালো একটা বন্ধু হয়েছিল আমার, যে সে হচ্ছে ছেড়ে মানে চলে যাচ্ছে, তো ভীষণই মনটা খারাপ লাগছে। তো এই যে দেখো দিদিভাইয়ের হচ্ছে বড় ছেলেকে জামাটা পরানো হলো, তোমাদের দাদাভাই জামাটা পরালো। ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, ও বললো যে খুব সুন্দর হয়েছে। ও মানে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে যে ভীষণই পছন্দ হয়েছে আর কি জামাটা। তো আমাকে প্রিয়াঙ্কা দিদিও এসে বলছে জানো তোমার হচ্ছে গিয়ে কনিষ্ক আর হেমন্ত দুইজনে, মানে বড় ছেলের নাম হেমন্ত আর ছোটোর নাম কনিষ্ক, তো দুজনেই বলছে যে খুব সুন্দর হয়েছে জামাগুলো। ঈশানী আমার সঙ্গে পাশে বসে বসে কথা বলছে আর কি। ঠিক আছে, তো যাই হোক সত্যি কথা বলতে মেয়েটার শরীরটা ভীষণই খারাপ ছিল, আর মানে এতটাই খারাপ যে বলার বাইরে। ঈশানীর হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ, তাই আমাকে মানে ছাড়ছেই না। তোমাদের দাদাভাই এদিকে যে দেখো প্রচন্ড মানে 102 জ্বর ওর, তারপরে কেমন ভাবে শুয়ে আছে দেখেছো, ওর নাক থেকে জল বন্ধ হচ্ছে। এখন তো একটু ওষুধটা খাইয়েছে, কেউ আমাকে ছাড়ছে না। আর যেহেতু আজকে দিদিরা চলেও যাচ্ছে, মানে না করলেও নয় ব্যাপারটা, তো মানে প্রচুর ভালোবাসা দিয়েছে দিদিরা, তো যার কারণে মানে এটা না করলেই না। তো তার জন্য যে তোমার দাদাভাইকে বললাম তুমি যেহেতু রয়েছে একটু হেল্প করে দাও, মানে ও পেঁয়াজ টমেটো সব কেটে দিয়ে যাবে, আর চিকেনটা এনে দিয়ে যাবে। আমি বললাম যে আমি বানিয়ে নেবো, এরকমটা বলা হয়েছে। মাঝে মধ্যে রোদ উঠছে, আবার মাঝে মধ্যে রোদ উঠছে না। আর ওদের সবার জন্য হচ্ছে গেছিলাম, গিয়ে ঈশানীর জন্য ওষুধ নিয়ে এসেছি ডক্টরখানা থেকে, আর ডাক্তারের কাছ থেকে ঈশানীর ওষুধ নিয়ে এসে ওদের জন্য সবার জন্য ড্রেস নিয়ে এসেছি, কারণ আমাদেরকেও ড্রেস গিফট করেছে। ঈশানী যে ড্রেসটা পরে আছে অলরেডি ওটাই হচ্ছে ঈশানীকে মানে দিদি গিফট করেছে।
এখন কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে ডিউটি চলে গেছে, তো আমি হচ্ছে ঈশানীকে কোলে নিয়ে এইদিকে এই যে রান্না করছি। ওর শরীরটা এতটাই খারাপ লাগছে, মানে ও বলছে মাম্মাম শোবো চলো, কিন্তু শুলে মানে ওইদিকে দেরি হয়ে যাবে। পাশেরই কোয়ার্টার, মানে আমরা যেহেতু এখন নিচে চলে এসেছি, নিচেই আমার যে সামনের কোয়ার্টার, ওই কোয়ার্টারে একজনের বার্থডে রয়েছে, তো সেখানেও বলেছে সেখানে যেতে হবে। তো তার আগে হচ্ছে রান্না বান্না আমাকে কিন্তু সব কিছুটাই কমপ্লিট করে নিতে হবে। তো তার জন্যই ওই ঈশানীকে কোলে নিয়েই ওই যে রান্না শুরু করেছি। আর সত্যি কথা বলতে আমার হাতটা জাস্ট মানে ব্যথায় খসে যাচ্ছে, কারণ ঈশানের বয়স 2 বছর তো হলো, তো প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে আমার হাতের মধ্যে নিতে, কিন্তু তারপরও আমার কিছু করার নেই। মেয়েটারও প্রচণ্ড শরীর খারাপ। আজকে যেহেতু মানে ও বলছিল ঘুমোবে, তাই ওকে না বললাম যে মামাম তুমি একটু এলিফ্যান্ট দেখো ফোনের মধ্যে, ঘুমোতে হবে না, আমি রান্নাটা করব। আর কোল থেকেও নামতে চাচ্ছে না, একা একা যে শোবে বা মানে ওকে ঘুম পাড়িয়ে দেবো সেটাও হচ্ছে না, মানে কোনোটাই পসিবল না। তো তার জন্য ওর হাতে ওই যে ফোন দিয়ে দিয়েছি। এখন কিছু করার নেই, উপায় যদি না থাকে না তখন মানে এরকমটাই হয়। আমি মানে মাঝে মধ্যে ভাবি, আমি একটা সময় আমার দিদিকে বলতাম বাচ্চাদের হাতে এত ফোন দিস না, কিন্তু এখন আমি বুঝতে পারি যে সিচুয়েশন অনুযায়ী বা উপায় না পেয়ে কী আর করার, এরকমটাই হয়। এবারে এখানে মানে আমি নিজেই আগে বলতাম যে আমরাও আগেকার দিনে কিভাবে মানুষ হয়েছি, ফোন তো ছিল না, তাও আমরা এমনি বড় হয়ে গেছি। আসলে কি বলতো, তখনকার দিনে সবাই খেলতো, এখনকার দিনে তো আর সবাই খেলতে আসে না। আর ঈশানীও মানে এখনও অনেকটাই ছোট, তাই কি আর করার, মানে বুঝতে পারলাম যে সিচুয়েশান অনুযায়ী এরকমটা করতেই হয়। তো যাই হোক, আর এখন ওই যে দেখো ঈশানীকে আমি ওই যে পেছনে বেঁধে নিয়েছি, মানে এতটা হাতে আমার ব্যথা করছিল, তো যার কারণে ওকে পেছনে বেঁধেছি। কিন্তু বাঁধলে কি হবে, সেই আমার কাঁধে ব্যথা শুরু হয়ে গেছে। আমি কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমার হাতে কাঁধে কোমরে ভীষণ যন্ত্রণা করে, তো সেটার আর কি কিছুতেই আমি যেন শান্তি পাচ্ছি না। তবুও কি আর করার, ওইদিকে ওই যে কষ্ট করে রান্নাটা সেরে নিচ্ছে। আর ঈশানী কিন্তু এরকমটাতে খুব মজা পাচ্ছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম ও তো বেশ মজা পাচ্ছে, মাম্মাম পিঠে বেঁধে রান্না করছে, ও খুব হাসছে, আনন্দ করছে। কিন্তু ওর নাক থেকে মানে সত্যি কথা বলতে সর্দি বেরোচ্ছে, চোখ ছলছল করছে, শরীরটা খারাপ। ওই একটু আগে প্যারাসিটামল লিকুইডটা দিয়েছি, তো যার কারণেই হচ্ছে গিয়ে মানে এখন একটু ঠিক রয়েছে আর কি। তো ওকে এই যে দেখো অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করছি, তার সাথে সাথে নিজেকেও শান্ত রাখছি, কারণ আজকে দিদি চলে যাচ্ছে, তো আমার ভীষণ সত্যি কথা বলতে মনটা খারাপ লাগছে। তো এরকম করতে করতেই রান্নাটা যখন এই যে দেখো শেষের দিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঈশানের মুখটা এবারে তোমরা দেখো, ধীরে ধীরে ও কীরকম জানি হয়ে গেছে, মানে ঝিমিয়ে পড়ছে আর কি। তো মানে তখন আমি আবার কী করছিলাম, তো মাঝপথে রান্না বন্ধ করে আবার ওকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, যে একটু অন্তত ওর কাছে গিয়ে ঘুমোই, টাইমও আছে। আর শেষে বাধ্য আমি ভেবেছিলাম যে বাড়িতে একটু রুটি বানাবো, শেষে বাধ্য হয়ে তোমাদের দাদাভাইকে বললাম তুমি এক কাজ করো, কেরালা পরোটা অর্ডার করে দাও, কারণ মানে সম্ভব না, এইভাবে তো আর সম্ভব না। তো তুমি এক কাজ করো, কেরালা পরোটা অর্ডার করো, মেয়েটারও শরীর ভালো না, আর ওদেরকে কেরালা পরোটা করে দিই, আর সাথে আমি তো চিকেন বানালাম, এরকমটা আর কি। তো তারপরে ওই যে দেখো ঈশানীকে হচ্ছে ঘুম পাড়িয়ে এসেছি, ঘুম পাড়িয়ে এসে এই যে এখানে রান্নাটা বসিয়েছি। আর আজকে যেহেতু ও এমনিতে আমাকে কিন্তু ছাড়তে চায় না, শরীরটা খারাপ বলেই বোধহয় যেই বিছানাতে ছেড়েছি না, ও দেখলাম চুপচাপ ঘুমিয়ে রয়েছে। তবে বেশিক্ষণ ও আসলে সময় দেয়ও নি আমাকে, সত্যি কথা বলতে, তারপরে পরে উঠে গেছিলো। আর যেহেতু বাচ্চাটার শরীর ভালো নয়, তাই না, মানে কন্টিনিউস একটা ব্লগ করব বা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও হয়নি, ওই মাঝে মাঝে যখন যেরকম সময় আছে সেইভাবেই করেছি। তো তারপরে এই যে দেখো এখন সন্ধেবেলাতে ওকে এই যে ওর চুলটা বেঁধে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওর নাক দিয়ে শুধু এরকম করছে, মানে সর্দির কারণে। তো ওকেও রেডি করেছি, নিজে ওই রকমই, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মানে রেডি হওয়ার ইচ্ছেটুকুনিও নেই। তো বার্থডের জন্য রেডি হয়েছে, ওই পাশে বার্থডেতে যাব, এসেই হচ্ছে দিদি, মানে আমি বললাম যে জাস্ট যাবো, গিফটটা দেবো, কেক কাটিংয়ের সময় অ্যাটেন্ড করব, দিয়ে সাথে সাথে চলে আসবো, এরকমটা ভেবেই গেছিলাম। আর এই যে গিফট, এর মধ্যে রয়েছে একটা বাকেটের মধ্যে একটা সুন্দর হচ্ছে ক্যাট রয়েছে, সেরকম একটা মানে শোপিস নিয়েছি আর কি। তারপরে এই যে দেখো দিদিভাইয়ের 2 ছেলে, বাবা মা, দিদির মেয়ের সাথে হচ্ছে দাদাভাই, সবাই যে এসছে। প্রথমে ওদেরকে এখানে জম্মু মানে একদম ফেমাস যেটা কালারি কুলচা, তো এই কুলারি কুলচা হচ্ছে খেতে দিয়েছি। তো বললাম যে এটা প্রথমে, তারপরে হচ্ছে কি ওই যে কেরালা পরোটা, সাথে পনির বানিয়েছিলাম, মটর পনির, তো মটর পনির, আর হচ্ছে গিয়ে চিকেন বানিয়েছিলাম, চিকেন, এগুলোই হচ্ছে গিয়ে করেছি আর কি, আর বেশি কিছু করিনি, যেহেতু বাচ্চাটার শরীরটা ভালো ছিল না আর কি। তাও মানে ওরাও খেতে পারিনি, আমি শেষে প্যাকিং করে পাঠিয়েছি। আর এখানে ওইদিকে সমস্ত দিদিরা রয়েছে বিদায় জানানোর জন্য, আমিও সেই যে বিদায় জানাচ্ছি। কিন্তু হলে এবার প্রথমে হাসি মুখে বিদায় দিতে হয়, তাই দিচ্ছি, কিন্তু শেষে জানো তো দুইজনেই আমরা আর চোখের জলটা ধরে রাখতে পারছিলাম না। দিদিও হচ্ছে ছলছল করছে চোখ, আমারও মানে চোখ ছলছল করছে, মানে চোখের জলটা জানো তার ধরে রাখতেই পারছি না শেষ পর্যন্ত, এত কষ্ট লেগেছে।
লেগেছিল। আসলে দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসতো, যে মানে এই কিছু দিনেই মাত্র 1.5-2 মাসে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে সত্যিই সেটা ভোলার নয়। তো যাই হোক, দুজনে খুব কষ্ট পেয়েছি, জড়িয়ে ধরে দুজনকে খুব কেঁদেছি। যাই হোক, এরকমটাই হচ্ছে ফৌজিদের জীবন, ফৌজি বউদের আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।